হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। 2024 শিক্ষাবর্ষে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হলো বাল্ক মার্কস আপলোড। আমরা এর আগে ইন্ডিভিজুয়াল মার্কস কিভাবে আপলোড করতে হয় তা দেখেছি। যারা সেই ভিডিও দেখেননি, ডান দিকের উপরে আই বাটনের লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে কিভাবে বাল্ক মার্কস আপলোড করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর জন্য আপনাকে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে HOI অথবা ক্লাস টিচার লগ ইন করতে হবে। তারপর কি করতে হবে সেটা বোঝার জন্য কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তাহলে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে HOI লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনাকে এই ফ্ল্যাগটাকে কেটে দিতে হবে। তারপরে ইভ্যালুয়েশন এই ট্যাবের আন্ডারে যদি একটু স্ক্রল ডাউন করা হয় তাহলে দেখুন দুটো অপশন পাচ্ছেন, ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। তাহলে প্রথমে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড তার উপর ক্লিক করতে হবে। তাহলে বাল্ক মার্কস মডিউলটা ওপেন হয়ে গেছে। মিডিয়াম বাই ডিফল্ট নিয়ে নিয়েছে ক্লাস, ধরুন আমি 7 সিলেক্ট করলাম। সেকশন ধরুন B সিলেক্ট করলাম। ইভ্যালুয়েশন 1 অলরেডি নেওয়া থাকবে। ক্যাটাগরি দেখুন ফরম্যাটিভ, সামেটিভ আর থিওরি, এটা ফর ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন অনলি। তাহলে ধরুন ফরম্যাটিভটা না ডাউনলোড করে যদি আমি একবারে সামেটিভে এক্সেল শিট জেনারেট করতে চাই, তাহলে দেখুন একটা ফ্ল্যাগ আসছে, প্লিজ কমপ্লিট ফরম্যাটিভ মার্কস এন্ট্রি অ্যাট দিস ওয়ান্স টু এন্টার মার্কস ফর সামেটিভ ইভ্যালুয়েশন। তার মানে ফরম্যাটিভ মার্কস এন্ট্রি কমপ্লিট না হলে আপনার সামেটিভ ইভ্যালুয়েশন এন্ট্রি হবে না। যেমন ইন্ডিভিজুয়াল মার্কস এন্ট্রি নিয়ম, বাল্ক মার্কস এন্ট্রিতেও তাই। তাহলে এটাকে ওকে প্রেস করলাম। তাহলে এখানে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের এক্সেল শিট জেনারেট করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের ক্লাস 7B এর মার্কস এন্ট্রির বাল্ক মার্কস এন্ট্রির যে এক্সেল শিট সেটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে ডাউনলোড ফোল্ডারটা ওপেন করলে দেখুন ফাইলটা হচ্ছে এইটা যেটা ডাউনলোড করেছে। এবার বুঝবেন কিভাবে, এখানে দেখুন একটা 7 লেখা আছে, মানে এটা ক্লাস, স্ল্যাশ দিয়ে 2 মানে সেকেন্ড সেকশন অর্থাৎ B সেকশন, তারপরে 1, এই 1টা হচ্ছে ইভ্যালুয়েশন 1, তারপরে এই যে লাস্ট 1টা এটা হচ্ছে ফরম্যাটিভ। এখানে যদি সামেটিভ হয় তাহলে এখানে 2 দেখতে পাবেন, যেমন ক্লাস 10 এর, এ দেখুন এটা 10, ক্লাস 10 এর এটা হচ্ছে A সেকশন 1, ইভ্যালুয়েশন 1 এর সামেটিভ। সিমিলারলি ক্লাস 10 এর প্রজেক্ট, সেখানে দেখবেন ওই লাস্ট সংখ্যাটা 3 দেখাবে। কিরকম, এই দেখুন 10, ক্লাস 10, এইটা হচ্ছে A সেকশন, প্রথমটা A সেকশন 1টা, B সেকশন হলে এখানে 2 থাকবে। তারপরে এটা ইভ্যালুয়েশন 1, 3টা হচ্ছে ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। তাহলে এটা 9 এর ক্ষেত্রেও এই একই প্যাটার্ন। তাহলে আপনি এই প্যাটার্নটা থেকেই বুঝে যাবেন যে কোন ফাইলটা কাদের। আমি প্যাটার্নটা বললাম কেন, তার কারণ হচ্ছে এই ফাইলগুলোকে রিনেম না করাটাই বুদ্ধিমানের। তার কারণ রিনেম করে আপলোড করতে গেলে অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে, দেখা গেল ঠিকঠাকভাবে আপলোড হলো না। তার জন্য ফাইলটা যে নামে ডাউনলোড হয়েছে ওই একই নামে আপলোড করে দেওয়াটাই বুদ্ধিমানের। ওই জন্য নোমেনক্লেচারটা দেখিয়ে দিলাম। তাহলে 7 এর যে B সেকশন সেই এক্সেল ফাইলটা ওপেন করা যায়। এক্সেল ফাইলটা ওপেন করতে গেলে প্রথমে দেখুন একটা ফ্ল্যাগ আসছে, ওটাকে ইয়েস করতে হবে। তারপরে একটা এরর মেসেজ আসছে, ওটা নিয়ে অরিড হওয়ার কিছু নয়, সিম্পলি ক্লোজ করে দেবেন। এবারে দেখুন যে মিডিয়াম বেঙ্গলি ক্লাস 7B দেখাচ্ছে। এবারে দেখুন ফাইলে নোমেনক্লেচার 7, 2 নাম্বার সেকশন অর্থাৎ B, ইভ্যালুয়েশন 1 আর তার লাস্ট 1টা ফরম্যাটিভ। এখানে সব বিষয়েরই ফরম্যাটিভ চলে আসছে। এদিকে স্টুডেন্টের নাম থাকবে এদিকে, আর এই জায়গাগুলোতে বিষয় ভিত্তিক ফরম্যাটিভের যে ইন্ডিকেটরগুলো সেই ইন্ডিকেটর ওয়াইজ নাম্বার থাকবে। বা দেখুন প্রত্যেকটা বিষয়ই আছে। তাহলে এখানে সুবিধাটা কি, এখানে সুবিধাটা হচ্ছে আপনি অফলাইন মোডে মার্কস এন্ট্রি করতে পারবেন। আপনি অফলাইন মোডে পুরো এক্সেল ফাইলটা ফিল আপ করে নিলেন, যখন ফিল আপ হয়ে গেল
একবারে আপলোড করে দিলেন। তার মানে ওই বারবার অনলাইনে থাকার প্রয়োজন নেই। যে অনেক সময়তেই বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল সবসময় ভালো অনলাইনে কাজ করে না। তাহলে একবার এক্সেল ফাইলটা ডাউনলোড করে অফলাইন মোডেই পুরো এক্সেল ফাইলটা যদি কমপ্লিট করে নেন, সব বিষয় ভিত্তিক, তারপরে সবটা কমপ্লিট হয়ে গেলে যখন আপলোড করবেন, যে সময় আপনার বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল ভালো কাজ করছে, তাহলে একবারে সবগুলো এন্ট্রি হয়ে যাবে। এবার মার্কসগুলো কিভাবে এন্ট্রি করব? এই জায়গাগুলোতে নাম, কোড এগুলো আছে, এগুলোতে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কেন কি, চেঞ্জ করলে আপলোডের সময় সমস্যা হবে। তাহলে প্রথম আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে যদি এখানে মার্কস এন্ট্রি করতে চাই, তাহলে দেখুন একটা লেখা আসছে যে যেহেতু ইভ্যালুয়েশন 1, তাহলে 0 থেকে 10-এর মধ্যে মার্কস এন্ট্রিটা অ্যালাউড। এবার একটা মার্কস এন্ট্রি করে দেখা যাক। যেই দেখুন মার্কস এন্ট্রি করতে চাইছি, সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ট আসছে যে এটা প্রোটেক্ট করা আছে, তাহলে এটাকে আনপ্রোটেক্ট করতে হবে। যে রিভিউ ট্যাবে গিয়ে, তাহলে কিভাবে পাবো? এটাকে ওকে প্রেস করছি, এই রিভিউ ট্যাবে গেলাম, এই দেখুন আনপ্রোটেক্ট সিট অপশন আছে, ওটা ক্লিক করে দিলে এবার দেখুন নাম্বার এন্ট্রি হয়ে যাবে। 10 নাম্বার এন্ট্রি করলাম, ট্যাব প্রেস করলাম, দেখুন পরের ট্যাবে চলে গেল, সেখানেও 10 এন্ট্রি করলাম। তারপরে ট্যাব প্রেস করলাম, ধরুন 9 এন্ট্রি করলাম, তারপরে 10 এন্ট্রি করলাম, তারপরে ধরুন 10 এন্ট্রি করলাম। তাহলে দেখুন আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের সবকটা প্যারামিটার এন্ট্রি হয়ে গেল প্রথম স্টুডেন্টের। একই রকমভাবে দ্বিতীয় স্টুডেন্টের ক্ষেত্রে ধরুন 10, 9, 10, 10, 10, সিম্পলি এরকম ট্যাব প্রেস করে করে যাচ্ছে। এইভাবে এই বিষয়ে যতজন স্টুডেন্ট আছে, সেই বিষয় শিক্ষক যদি স্কুলে বসে এই কাজটা করে দেন, নিজেও করতে পারেন, কারোর সহযোগিতাতেও করতে পারেন, তাহলে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের পোর্শনটা রেডি হয়ে যাবে। একই রকম ভাবে অন্যান্য বিষয়গুলো রেডি করা যাবে। এক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে। ধরুন আমি বিজ্ঞানের এন্ট্রি করছি, ধরুন এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্স, আর এখান থেকে এন্ট্রি হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে স্টুডেন্ট নেমটা বাঁ দিকে আর দেখা যাচ্ছে না, ওটা ডান দিকে যখন সরিয়েছি ওরা বাঁ সাইডে থেকে গেছে স্ক্রল করার দরুন, ফলে স্টুডেন্ট নেমটা দেখা যাচ্ছে না। তাহলে উপায়, তাহলে তো অসুবিধা আছে এখানে এন্ট্রি করতে। তাহলে সেক্ষেত্রে একটা সলিউশন আমি বলে দিচ্ছি। সমাধানের উপায়টা হচ্ছে, তাহলে আপনার এই ওপরের এই এতগুলো রো যেখানে সাবজেক্টের নামগুলো দেখতে পাবেন, তাহলে সেইটাকে ফ্রিজ করতে হবে। আর এই বাঁ দিকের এই কলামগুলো যেখানে স্টুডেন্টের নাম, কোড এসবগুলো আছে, সেইটাকে ফ্রিজ করতে হবে। তাহলে সেটা করার উপায় কি? আপনি এই জায়গায় ধরুন সেলটাকে সিলেক্ট করলেন, এই সেলটাকে সিলেক্ট করার পর আপনি এই ভিউ এই ট্যাবটাতে যাবেন, তার আন্ডারে দেখুন ফ্রিজ পেন অপশনটা আছে, তার মধ্যে প্রথম অপশনটা যদি ক্লিক করেন, তাহলে দেখুন এই সেলটার বাঁ দিকের প্রত্যেকটা কলাম এবং ওপরের প্রত্যেকটা রো ফ্রিজ হয়ে গেছে। আপনাকে দেখুন মার্ক করে দিয়েছে, এই ওপরের প্রত্যেকটা রো ফ্রিজ হয়ে গেছে, দেখুন একটা মার্কিং চলে এসছে, বাঁ দিকের প্রত্যেকটা কলাম ফ্রিজ হয়ে গেছে এই সেলটার। অতএব এই যে সেলটার যে চয়েস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আমি একটু ডান দিকে স্ক্রল করি, দেখুন আপনার আর নামগুলো সরে যাচ্ছে না, আপনি সাবজেক্ট ঠিক দেখতে পাচ্ছেন। এবার আমার এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্স চলে এসছে, এটা প্রথম প্যারামিটার। আমি ধরুন নাম্বার এন্ট্রি করছি 10, 10 এরকম করে আমি এন্ট্রি করে যাচ্ছি। তারপরে পরবর্তী স্টুডেন্ট, দ্বিতীয় স্টুডেন্টের জন্য আবার এন্ট্রি করছি। এইভাবে আমি পুরো কাজটা করে যেতে পারবো। তাহলে প্রত্যেক বিষয় শিক্ষক যদি নিজের নিজের সাবজেক্টে অফলাইন মোডেই এটা এন্ট্রি করে দেন, নিয়ে এই এক্সেল শিটটা ফিল আপ করে দেন, তাহলে একবারে এই ফিল আপ করা এক্সেল শিটটা যখন আপলোড করবেন, আপনার সব ফরম্যাটিভ সব বিষয়ে ওই ক্লাস 7B এর আপনার একেবারে এন্ট্রি হয়ে যাবে। তাহলে এটা একটা এই বাল্ক আপলোডের সুবিধা। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, দেখুন বাই ডিফল্ট সব 0 নেওয়া আছে ফরম্যাটিভের ঘরে। যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে, তাকে যদি আপনি অ্যাবসেন্ট দেখাতে চান, তাহলে সেক্ষেত্রে
কিচ্ছু করবেন না। ধরুন আমি মার্কস এন্ট্রি করছি এই সায়েন্সেরই, ধরুন এই স্টুডেন্ট আমার অ্যাবসেন্ট আছে, তৃতীয় স্টুডেন্ট আমার অ্যাবসেন্ট আছে, তাহলে আমি সিম্পলি কিচ্ছু করব না, চতুর্থ স্টুডেন্টের মার্কস এন্ট্রি করে দেবো। তাহলে তৃতীয় স্টুডেন্টে আমি কিছু হাত দিলাম না, এটা বাই ডিফল্ট যখন মার্কশিটে যাবে অ্যাবসেন্ট নিয়ে নেবে। দেখুন লেখা আছে, একটা নোট দেওয়া আছে, ইফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট প্লিজ ডু নট ইনপুট এনি মার্কস। তার মানে এই জায়গায় কিচ্ছু মার্কস ইনপুট করবেন না। ফরম্যাটিভের ক্ষেত্রে এইগুলো বাই ডিফল্ট 0 হয়ে থাকবে, ওটা 0ই হয়ে থাকবে, কিছু করার দরকার নেই। আপনি যদি কাউকে অ্যাবসেন্ট করতে চান বা অ্যাবসেন্ট থাকে, তাহলে এইভাবে এই জিনিসটা মাথায় রেখেন। এইভাবে সব মার্কস এন্ট্রি হয়ে গেলে দেখুন এখানে সব মার্কস বলতে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস এন্ট্রি হয়েছে। ইন্ডিভিজুয়াল মার্কসের ক্ষেত্রে কি হতো, যে কোনো একটা বিষয় যে সংশ্লিষ্ট টিচার তিনি তার মার্কস এন্ট্রি করতেন, আপলোড করে দিতেন। এখানে যখন বাল্ক আপলোড হবে তখন কিন্তু খেয়াল রাখবেন, যখন আপলোড করবেন তার আগে সেই এক্সেল শিটটাতে যেন সব বিষয়ের মার্কস এন্ট্রি হয়ে যায়, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সব বিষয়ের মার্কস এন্ট্রি হয়ে গেছে, তবেই একমাত্র আপলোড করতে পারবেন। আদারওয়াইজ যদি আপলোড করে দেন ওই অবস্থায়, তাহলে যে বিষয়ে মার্কস এন্ট্রি হলো না সেই বিষয়ে কিন্তু নাম্বার আপলোড হবে না। তাহলে কিন্তু এটা খেয়াল রেখেন যখন বাল্ক আপলোড করবেন যেন প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস এন্ট্রি হয়। এবার এটাকে সেভ করে দিতে হবে, নিয়ে তারপরে আপলোড করতে হবে। আমি অলরেডি সেভ করে রেখেছি। এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, যখন আপনি ফাইলটাকে সেভ করবেন তখন এমন হতে পারে যে একই নামে ফাইলটা আর একটা লোকেশন, সেটা হচ্ছে মাই ডকুমেন্ট, সেখানে গিয়ে সেভ হচ্ছে। তার মানে আপনার যেটা অরিজিনাল লোকেশনে যে ফাইলটা থাকবে সেখানে ওপেন করলে দেখবেন এই জায়গাগুলোতে 0 থাকবে, মানে অ্যাজ ইফ কোনো এন্ট্রি হয়নি। কিন্তু সেম নামে ফাইলটা দেখবেন মাই ডকুমেন্টে গিয়ে সেভ হচ্ছে, সেখানে গিয়ে যদি ওপেন করেন তাহলে দেখবেন এই নাম্বারগুলো দেখতে পাবেন। আমার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল, তাই এটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। এবার আপলোড করার আগে একটা কাজ করতে হবে। শুরুতে দেখেছিলেন যে আমাকে এই সিটটাকে আনপ্রোটেক্ট করতে হয়েছে, অর্থাৎ প্রোটেক্ট করা ছিল, তাই এখানে আবার রিভিউ এই ট্যাবটাতে গিয়ে দেখুন প্রোটেক্ট সিট, এইটাতে ক্লিক করলাম, একটা উইন্ডো ওপেন হলো। কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, জাস্ট এটা ওকে প্রেস করবেন, আপনার সিটটা আবার এগেন প্রোটেক্ট হয়ে গেল। আর ফ্রিজ পেনটাকে আনফ্রিজ করা দরকার নেই, এতে আপলোডিং এর খুব একটা কিছু সমস্যা হবে না। তাহলে এবার ফাইলটাকে আপলোড করার সময় দেখি যে কিভাবে আপলোড হচ্ছে। তাহলে ফাইলটা ক্লোজ করা যাক। তাহলে এখানে আমি ইয়েস করলাম, এই দেখুন ফাইলটা যেটা হাইলাইট হয়ে আছে, এটা হচ্ছে সেই ফাইল। তাহলে এটাকে এবার আমরা আপলোড করব বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে। তাহলে ওই এক্সেল শিটটা আপলোড করার জন্য আবার আপনাকে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে HY লগ ইন করতে হবে। ইভ্যালুয়েশন ট্যাবের আন্ডারে যদি একটু নিচের দিকে আসেন, এবার যে লাস্ট অপশনটা কি, যে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, তাহলে তার উপর ক্লিক করতে হবে। তাহলে সেই মডিউলটা ওপেন হয়ে গেছে। মিডিয়াম অলরেডি নিয়ে রেখেছে, ক্লাস আপনার 7 ছিল, সেকশন বি ইভ্যালুয়েশন 1 অলরেডি নিয়ে রেখেছে, ক্যাটাগরি মানে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। এবার চুজ ফাইল, তার উপর ক্লিক করতে হবে। তাহলে অলরেডি উইন্ডোটা ওপেন হয়ে গেছে। তার মধ্যে কোনটা 7-এর বি সেকশনের ফরম্যাটিভ 1, এখন এই ফাইল 7 2 নাম্বার সেকশন মানে বি সেকশন, ইভ্যালুয়েশন 1 এর ফরম্যাটিভ, দ্যাটস ওয়াই ওখানে 1 আছে। তাহলে এটাকে সিলেক্ট করে আপনাকে এখানে ওপেন করতে হবে। তাহলে দেখুন ফাইলটা এখানে নিয়ে নিয়েছে, এবার আপলোড এক্সেলে ক্লিক করে দিতে হবে। দেখুন লেখা চলে এসছে ফাইল আপলোডেড সাকসেসফুলি। এই আপলোডেড মার্কসটা রিফ্লেক্ট করতে মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগে। তারপরে দেখবেন মার্কসটা রিফ্লেক্ট করবে এবং সব জায়গাতেই রিফ্লেক্ট করবে, মানে যেহেতু এখানে সব বিষয় একসাথে আপলোড করে দেওয়া হয়েছে তাতে সব বিষয়ই রিফ্লেক্ট করবে। ফরম্যাটিভ মার্কস এন্ট্রি হয়ে যাওয়ার পর এবার সামেটিভ মার্কস এন্ট্রি কিভাবে করব বাল্ক আপলোড, তার জন্য কি ওই ইভ্যালুয়েশন ট্যাবের আন্ডারে ওই সেম অপশন ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড, তার উপর ক্লিক করতে হবে। তাহলে
বাল্ক মার্কস আপলোডের যে এক্সেল শিট ডাউনলোড করার উইন্ডোটা ওপেন হয়ে গেছে, মিডিয়াম সিলেক্ট হয়ে থাকবে। ধরুন ক্লাস আমি 7, সেকশন বি, ইভ্যালুয়েশন 1 সিলেক্ট হয়ে থাকবে। এবার ক্যাটাগরি, যেহেতু আমি 7B এর ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করে দিয়েছি এবং সেটা আপলোড করে দিয়েছি, এবার দেখুন সামেটিভ ইভ্যালুয়েশনের শিটটা ডাউনলোড হবে। জেনারেট এক্সেল করলে দেখুন শিটটা ডাউনলোড হয়ে গেছে এইখানে। একই সঙ্গে আমরা থিওরি, যেটা ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের জন্য প্রযোজ্য, সেটাকেও ডাউনলোড করে নিচ্ছি ওই একই রকম ভাবে জেনারেট এক্সেল ক্লিক করে। তাহলে ক্লাস 7 এর যেমন আমরা থিওরি ডাউনলোড করলাম ফর ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, যেহেতু 7 এর প্রথম সামেটিভে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের থিওরি আছে, সেরকম প্র্যাকটিক্যাল যাদের আছে, কাদের, ক্লাস 5 এর আছে। ক্লাস 5 এরও যেহেতু আমার ফরম্যাটিভ ডাউনলোড হয়ে গেছে, আপলোড করা হয়ে গেছে, অতএব আমি ক্লাস 5 এরও আমি কিন্তু সামেটিভের এক্সেল ডাউনলোড করতে পারবো। তাহলে ধরুন সেকশন আমি এ সিলেক্ট করলাম, আর ক্যাটাগরি ধরুন এই দেখুন এখানে থিওরি নেই, দেখুন লেখা আছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওরাল, মানে এটা কিন্তু ফর ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন। এখানেও জেনারেট এক্সেল করলে দেখবেন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে এই জায়গায়। এবার ডাউনলোডেড ফাইলগুলো যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা ওপেন করলে ডাউনলোডেড ফাইলগুলো দেখা যায়। আমরা কি কি ফাইল ডাউনলোড করেছি? ক্লাস 7B এর সামেটিভ ইভ্যালুয়েশন, ক্লাস 7B এর থিওরি ফর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, আর ক্লাস 5 এর প্র্যাকটিক্যাল, সেটাও ফর ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন। তাহলে নোমেনক্লেচার অনুযায়ী সেটা বুঝবো। এই যে ফোল্ডারটা, যেখানে দেখুন শেষ 4টে ডিজিট, 7 প্লাস 2 মানে 2 নাম্বার সেকশন অর্থাৎ বি, 1 ফর ইভ্যালুয়েশন 1, 2 ফর সামেটিভ, তাহলে এটা হচ্ছে ক্লাস 7B এর সামেটিভ ইভ্যালুয়েশনের ফাইল। একই রকম ভাবে পরেরটা, এই দেখুন ক্লাস 7, 2 মানে বি সেকশন, ইভ্যালুয়েশন 1, 4 হচ্ছে থিওরি, যেটা ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের থিওরি মার্কস আপলোডের ফাইল, সেখানে নোমেনক্লেচার এখানে 4 থাকবে। তাহলে প্র্যাকটিক্যালের নোমেনক্লেচারটা কত হবে? তাহলে এই দেখুন এই যে ফাইলটা, এখানে কি আছে 5 মানে ক্লাস 5, 1 মানে এ সেকশন, এই 1 মানে ইভ্যালুয়েশন 1, আর লাস্ট যে 5, এই লাস্ট 5 থাকলে সেটা হয়ে যাচ্ছে যেটা প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের প্র্যাকটিক্যাল মার্কস আপলোডের ফাইল হচ্ছে এটা। এছাড়াও যেটা 3 এই যে দেখছেন পাশে, এই যে ক্লাস 10 এর, এটা হচ্ছে ক্লাস 10, 1 মানে এ সেকশন, এই 1 মানে ইভ্যালুয়েশন 1, এই 3, এইটা হচ্ছে ক্লাস 9 এবং 10 এর যেটা প্রজেক্টের মার্কস, তার আপলোডের জন্য 3 দেওয়া থাকে। যখন 9 হবে তখন এই ক্লাসটা 9 দেখতে পাবে। তাহলে এই হচ্ছে পুরো নোমেনক্লেচারটা। এবার 1 বাই 1 ফাইলগুলোকে ওপেন করে দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে ফিল আপ করবো এক্সেল ফাইলগুলো। ধরুন প্রথমে ক্লাস 7 এর যেটা সামেটিভ ইভ্যালুয়েশন, সেটা ওপেন করা যায়। তাহলে একই রকম ভাবে ওই যেটা ফ্ল্যাগটা আসবে সেখানে ইয়েস ক্লিক করতে হবে, একটা এরর মেসেজ আসবে, সেটা ওকে প্রেস করতে হবে। একই রকম ভাবে আপনার যে রিভিউ ট্যাব আছে সেখানে ওইটাকে আনপ্রোটেক্ট সিট করে নিতে হবে, যেমন ফরম্যাটিভে করা হয়েছিল, এগুলো করে নিলাম। আর নিজের কাজের সুবিধার্থে ভিউ ট্যাব থেকে আপনি ফ্রি স্প্যান করে নিলেন, এই জায়গায় আমি সিলেক্ট করেই রেখেছি। এখানে ফ্রি স্প্যান করে নিলে তার উপরের রোগুলো এবং বাঁ দিকের কলামগুলো ফ্রিজ হয়ে যাবে, আপনার কাজের সুবিধা হবে। এখানে একটা জিনিস দেখুন, যে জায়গাগুলো ফিল আপ করা নেই সেই জায়গাগুলোতে দেখুন -1 লেখা আছে, যেগুলো ফিল আপ করা নেই। আর যেখানে ফিল আপ করা আছে দেখুন মার্কস আপলোড হয়ে গেছে। তাহলে এখানে দেখুন লেখা আছে যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তাহলে সেখানে কিছু না করতে, দেখুন ইফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট প্লিজ ডু নট ইনপুট এনি মার্কস। ফরম্যাটিভের ক্ষেত্রে এই জায়গাগুলো কি ছিল, 0 ছিল, সামেটিভের ক্ষেত্রে -1 আছে। ধরুন আমি যদি এখানে দেখুন জিওগ্রাফি এবং জিওগ্রাফির মার্কস আপলোড হয়ে গেছে, ধরুন এখানে আমি সায়েন্সের মার্কস যদি আপলোড করতে চাই, তাহলে প্রথম স্টুডেন্ট ধরুন যা পেয়েছে নাম্বার দিলাম, তার পরবর্তী স্টুডেন্ট আমি ডাউন অ্যারো প্রেস করে ধরুন নাম্বার দিলাম, তার পরবর্তী স্টুডেন্ট যা পেয়েছে নাম্বার দিলাম। এর পরবর্তী স্টুডেন্ট ধরুন অ্যাবসেন্ট, তাহলে সেক্ষেত্রে কিছু নাম্বার দেবো না, কিচ্ছু করব না, সিম্পলি তার পরবর্তী স্টুডেন্টে চলে যাব এবং সেখানে আমি নাম্বার প্লেস করব। এবার দেখুন একটা লেখা আছে
যে অ্যালাউড ইনপুট হচ্ছে 0 থেকে 15, যেহেতু ফার্স্ট সামেটিভে 15 নম্বরের পরীক্ষা হয়। ধরুন তার থেকে যদি বেশি মার্কস আপনি ইনপুট যদি করেন, ভুলবশত হয়ে যায়, ধরুন 16 আমি ইনপুট করলাম, আমি যেই পরের ট্যাবে যাব, দেখুন লিখে দিচ্ছে যে 0 থেকে 15-র মধ্যেই মার্কসটা অ্যালাউড, তার বেশি নয়। তাহলে এখানে ক্যান্সেল করে আপনি তখন নিজের মার্কসটা সংশোধনের জায়গা পেয়ে যাবেন। তাহলে এইভাবে আপনাকে সায়েন্সটা পুরোটা আপলোড করতে হবে। এবং একই রকম ভাবে প্রত্যেকটা বিষয় যখন আপলোড হয়ে যাবে, মানে যতগুলো বিষয় সব স্টুডেন্ট যখন এখানে কমপ্লিটলি আপলোড হয়ে যাবে, তখন এই মার্কসটা, এই ফাইলটা রেডি টু আপলোড, যেটা বাংলার শিক্ষা পোর্টালে। তাহলে যতটা হয়েছে এখানে আমি সেভ করে রাখলাম। আপনি এই কাজটা করতে পারেন, পরবর্তী সময় দেখবেন। হ্যাঁ, এখানে যেটা বলছিলাম, দেখুন মাই ডকুমেন্টস এর মধ্যে এটা কিন্তু ফাইলটা আলাদা করে আবার একবার সেভ হচ্ছে, যেটা আমি আগেও বলেছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ধরুন ইন্ডিভিজুয়ালি কোনো টিচার কোনো একটা বিষয়ে মার্কস আপলোড করলেন, যেমন এই যে জিওগ্রাফি মার্কসটা সংশ্লিষ্ট টিচার ইন্ডিভিজুয়ালি আপলোড করেছেন, বাল্ক মার্কস আপলোড করেননি। ধরুন কোন একটা ক্লাসে যতগুলো বিষয়ের আছে, তার মধ্যে 2 কি 3টে বিষয়ে ইন্ডিভিজুয়ালি কোনো টিচার মার্কস আপলোড করে দিলেন। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে, আপনি যখন তারপরে ওই এক্সেল শিটটা ডাউনলোড করবেন, দেখবেন ওই এক্সেল শিটেও সেই নাম্বারটা রিফ্লেক্ট করবে। অতএব আপনি তারপরে যে কটা সাবজেক্ট বাকি থাকবে, আপনি সেই সব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আপনি এক্ষেত্রে অফলাইন মোডেও কাজটা করে নিয়ে আবার পুনরায় ফাইলটাকে আপলোড করে দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এটাও এর একটা অ্যাডভান্টেজ, যে সবাইকেই এখানে বাল্কে আপলোড করতে হবে তার কোনো মানে নেই। কেউ যদি মনে করেন আমি ইন্ডিভিজুয়াল আপলোড যেমন করতাম করে দিই, তাহলে তার আপলোডের মার্কসটাও এখানে রিফ্লেক্ট করবে আপনি যখন এক্সেল শিটটা ডাউনলোড করবেন। আর বাকি যাদের ক্ষেত্রে কমপ্লিট হয়নি, তাদেরটা কমপ্লিট করে নিলেন, আর এগুলো তো থাকলোই, পুনরায় আপলোড করে নিলেন, সবারই মার্কসই তখন রিফ্লেক্ট করবে বাংলার শিক্ষা পোর্টালে। এটা এর একটা অ্যাডভান্টেজ। এবার যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রিটা জাস্ট একটু দেখে নিই। ধরুন ক্লাস 7B এর এটা থিওরি মার্কস, একই রকম ভাবে এটা ইয়েস ক্লোজ প্লেস করলাম, রিভিউ ট্যাবের আন্ডারে কি আনপ্রোটেক্ট করলাম। অলরেডি এখানে মার্কস আপলোডেড হয়ে গেছে, তাই এখানে মার্কস দেখতে পাচ্ছেন। একই রকম ভাবে এটা হচ্ছে 7B এর ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের থিওরি। এবার প্র্যাকটিক্যালটা দেখে নেওয়া যায়। ধরুন এই যে ক্লাস 5A সেকশনের এটা প্র্যাকটিক্যাল। একই রকম ভাবে এখানে ইয়েস প্রেস করলাম, ক্লোজ প্রেস করলাম, রিভিউতে গিয়ে আনপ্রোটেক্ট করলাম। এখানেও দেখুন মার্কস অলরেডি আপলোডেড আছে। অতএব যদি আপনাদের ক্ষেত্রে দেখবেন এখানে -1 লেখা থাকবে, যেমন সামেটিভে লেখা ছিল, আপনাদেরকে এখানে 1 by 1 আপলোড করে দিতে হবে। কিংবা কপি পেস্টও প্রযোজ্য, যদি আপনার কনজিকিউটিভ স্টুডেন্ট একই রকম মার্কস পেয়ে থাকে, তাহলে আপনি এখানে কপি পেস্টও করতে পারবেন। এবার ক্লাস 9-10 এর জন্য কি করব? ক্লাস 9-10 এর সামেটিভটা দেখে নিই। ধরুন এখানে ক্লাস 10 এর এ সেকশনের সামেটিভ ইভ্যালুয়েশন, ইয়েস প্রেস করলাম, ক্লোজ প্রেস করলাম, রিভিউতে গিয়ে আনপ্রোটেক্ট করে নিলাম সিটটাকে, আর ওইখানে যে সেলটা এখানে রেখে আমি ফ্রি স্পেন করে নিলাম, যেমন করেছি। এবার দেখুন এখানে সব -1 আছে, অ্যাজ ইট ইজ যেমন সামেটিভে নাম্বার ইনক্লুড করেন। ধরুন এটা 40-এ পরীক্ষা, লেখাই আছে 0 থেকে 40-এর মধ্যে মার্কস এন্ট্রি হবে। তাহলে প্রথম ধরুন 38 পেয়েছে, তার বাংলার দ্বিতীয় জন ধরুন 37 পেয়েছে, তৃতীয় জন ধরুন 37 পেয়েছে, অ্যান্ড সো অন, এভাবে এগোবে। একই রকম ভাবে আপনারা অন্যান্য যে বিষয় আছে সেই অন্যান্য বিষয়গুলো আপলোড করে নেবেন। আমাদের যেহেতু ওয়ার্ক এডুকেশন আছে অ্যাজ এ অপশনাল ইলেক্টিভ দেখাচ্ছে, যাদের থাকবে না তাদের এটা দেখাবেন। তাহলে একই রকম ভাবে এটা আপলোড করে নেবেন, এবং কমপ্লিট আপলোড হয়ে গেলে তখন বাল্ক ফাইলটা ওই বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করে নেবেন। এখানে যখন কমপ্লিট ফিল আপ হয়ে যাবে, এক্সেল শিটটা কমপ্লিট পূরণ হয়ে যাবে, তখন এটা বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করে দেবে। এটা হচ্ছে ক্লাস 9-10 এর থিওরির ক্ষেত্রে। এবার ধরুন ক্লাস 9-10 এর প্রজেক্টের ক্ষেত্রে কি হবে? ধরুন 10A সেকশনের প্রজেক্ট বলে এখানে 3 লেখা আছে, যেটা বাংলার শিক্ষা পোর্টালে দেখতে পাবেন। ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট ওপেন করা যায়, এরকম ভাবে ইয়েস, এখানে ক্লোজ, রিভিউ ট্যাবে গিয়ে আনপ্রোটেক্ট সিট এখানে রেখে আপনি এটাকে ফ্রি স্পেন করে নিলেন ভিউ ট্যাবে গিয়ে। তাহলে এবার দেখুন এখানে -1 দেওয়া আছে। এবার এখানে আপনি প্রজেক্টের মার্কস এন্ট্রি করবেন। ধরুন বিজ্ঞানের প্রজেক্টের মার্কস এন্ট্রি করবেন ফিজিক্যাল সায়েন্স।
তাহলে 10 নম্বরের প্রজেক্ট হয় 9-10-এর, ধরুন প্রথম জনাকে 10 দিলাম, পরের জনাকে ধরুন 9 দিলাম, তারপরের জনাকে হয়তো 10 দিলাম। এবার আপনার মনে হচ্ছে এরপর যেটা বলছিলাম যে কপি পেস্ট এখানে অ্যালাউড, যেটা আমরা কাজটাকে অনেক সহজ করে দেবে। এরপর ধরুন পরপর কনজিকিউটিভ 4-5 জন 10 পেয়েছে, তাহলে কি করে আপনি সেটাকে আপনি বারবার না লিখে চাইছেন আপনি কপি পেস্ট করে নেবেন। ধরুন এখানে কপি করলাম, Ctrl+C প্রেস করে নিয়ে আমি এখান থেকে ধরুন এতজন 10 পেয়েছে, তাহলে আমি ওই সেল কটাকে সিলেক্ট করে নিয়ে Ctrl+V প্রেস করে দিলাম, দেখুন পেস্ট হয়ে গেল। তাহলে এই যে ফিচার্সটা আপনার অফলাইন মোডে দিয়েছে বাল্ক আপলোডে, যে কপি পেস্ট আপনাকে অ্যালাউ করছে, এই ফিচার্সটা আপনার অনেক ক্ষেত্রে সুবিধা করে দেবে। এই প্রজেক্টের মার্কস এন্ট্রি জেনারেলি অনেক স্টুডেন্ট একই রকম মার্কস পায়। তারপরে ফরম্যাটিভের মার্কস এন্ট্রি, সেখানেও প্রত্যেকটা ইন্ডিকেটরে অনেক স্টুডেন্ট একই রকম মার্কস পায়। সেক্ষেত্রে আপনি কিন্তু কপি পেস্ট করে নিলে আপনাকে বারবার এন্ট্রি করতে হবে না, যেটা ইন্ডিভিজুয়াল আপলোডের ক্ষেত্রে করতে হয়। এটাও এর একটা অ্যাডভান্টেজ দেখতে পেলাম মার্কস আপলোড করতে গিয়ে। এবং এই কপি পেস্ট করার পর আপলোড করলে কিন্তু আপলোড নিচ্ছে, সেটা আমি নিজে আপলোড করে দেখেছি। সামেটিভ ইভ্যালুয়েশনের বাল্ক এক্সেল ফাইল কিভাবে বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করব এবার দেখে নেওয়া যাক। ধরা যাক ক্লাস 10-এর প্রজেক্টের যে ফাইল অর্থাৎ ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট, সেই এক্সেল ফাইলটা পুরোটা রেডি হয়ে গেছে, যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একে বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে। তার জন্য কি করতে হবে, যে রিভিউ ট্যাবের আন্ডারে আপনাকে এইটাকে প্রোটেক্ট সিট করতে হবে, তার কারণ আপনি এটাকে না মার্কস এন্ট্রি করার সময় আনপ্রোটেক্ট করেছিলেন। তাহলে প্রোটেক্ট সিটের উপর ক্লিক করলে কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, ওকে প্রেস করে দিতে হবে, তাহলে সিটটা প্রোটেক্ট হয়ে গেল। এবার ক্লোজ করতে হবে, তাহলে সেভ চেঞ্জেস চাইবে, ইয়েস করে দিতে হবে। তাহলে ইয়েস করলে এই দেখুন ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এবার একে বাংলার শিক্ষা SMS পোর্টালে আপলোড করব। তাহলে বাল্ক মার্কস আপলোডের জন্য বাংলার শিক্ষা SMS পোর্টালের HY লগইন আসতে হবে। তারপরে ইভ্যালুয়েশন ট্যাবের আন্ডারে এই যে অপশনটা আছে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, তার উপর ক্লিক করতে হবে। তাহলে সেই মডিউলটা ওপেন হয়ে গেছে, মিডিয়াম অলরেডি নিয়ে নিয়েছে। এবার ক্লাস সিলেক্ট করতে হবে, ধরুন 10 সেকশন এ সেকশন ইভ্যালুয়েশন 1 নিয়ে নিয়েছে। ক্যাটাগরি হচ্ছে ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। এবার আপলোড এক্সেল ফাইল, সেখানে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। তাহলে ক্লাস 10-এর ফরম্যাটিভ, তাহলে এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন 10 এ সেকশন ইভ্যালুয়েশন 1 3 মানে ফরম্যাটিভ, অর্থাৎ ফরম্যাটিভ বলতে প্রজেক্ট ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। তাহলে সেটা সিলেক্ট করে ওপেন করলাম, তাহলে ফাইলটা চুজ হয়ে গেল। এবার এখানে আপলোড এক্সেলে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখুন লেখা চলে এসছে ফাইল আপলোডেড সাকসেসফুলি, তার মানে আপনার যে 10-এর প্রজেক্টের মার্কস আপলোড হয়ে গেল বাল্ক উপায়ে। এবার এটা রিফ্লেক্ট করতে মোটামুটি 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তাহলে দেখবেন, তারপরে দেখবেন যে সব বিষয়ে ক্লাস 10-এর যে ফরম্যাটিভ বা অর্থাৎ প্রজেক্টের মার্কস দেখবেন রিফ্লেক্ট করবে। তাহলে এইভাবে বাকি যে সামেটিভ যে অংশগুলো আছে বিভিন্ন ক্লাসের বিভিন্ন সেকশনের এবং ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন, তাহলে সেটা এই একই মেথডে আপলোড করতে হবে। তাহলে এই ছিল কিভাবে বাংলার শিক্ষা SMS পোর্টালে বাল্ক মার্কস এন্ট্রি এবং আপলোড করবেন সে সংক্রান্ত আলোচনা। আশা করা যায় এটা অনেকের কাজে লাগবে। এবার এর পরেও যদি এ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।